গণতন্ত্র কি, জনগণের এই গণতান্ত্রিক চাওয়া পাওয়াটা কোথায়? নির্বাচন কমিশন জনগণকে যাতে সুস্থভাবে ভোট দিতে পারে সেই একটা পরিবেশ তৈরি করতে পারে। গণভোট বিষয়টি আমার কাছে সাংঘর্ষিক। ভোট যেন অবাধ, সুস্থ ও নিরাপদ হয়। শুভ অপরাহ্ন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলছি গণতন্ত্র নিয়ে। গণতন্ত্র কি, জনগণের এই গণতান্ত্রিক চাওয়া পাওয়াটা কোথায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি রাহাত জামিল, আমার সাথে আছেন রমা রহমান, ডাক্তার শাহিন নওরোজি এবং সাব্বির আহমেদ রোহান, ইউথ অ্যাক্টিভিস্ট। আর দেরি না করে আমরা চলে যাচ্ছি মূল আলোচনাতে। সো আমার প্রথম প্রশ্ন রমা রহমানের কাছে, আমি জানতে চাচ্ছি গণতন্ত্র কি আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। গণতন্ত্র বলতে আসলে মূলত বুঝি যে মানুষ নিজের যে নৈতিক চাহিদা, নৈতিক অধিকার, চাওয়া পাওয়া, দেশের কাছে, মানুষের কাছে, জনগণের কাছে যে চাওয়া পাওয়াটা, সেই চাওয়া পাওয়াটা নিজের অধিকারটা প্রতিষ্ঠিত করতে সেখানে যেন কোনো বাধার সৃষ্টি না হয়, এটি হচ্ছে আমি মনে করি গণতন্ত্র। গণতান্ত্রিক যে অধিকারটা থাকে সেই অধিকারটা তো মূলত আমরা খর্ব করি বিভিন্ন ক্ষেত্রে, এটি যাতে খর্ব না হয়, এখানে যেন কোনো বাধা না আসে, এটাকে আমরা মনে করি গণতন্ত্র। মানে তার অধিকারটাকে প্রতিষ্ঠিত করাটাই আমি গণতন্ত্র মনে করি। ধন্যবাদ রহমান রহমানকে। আমরা এবার একটু যাচ্ছি ডাক্তার শাহিন নওরোজির কাছে। আমাদের জানেন যে আসন্ন ইলেকশন, নির্বাচন কমিশন যে কাজগুলা করছে বা যে প্রস্তুতিগুলা নিচ্ছে, এই প্রস্তুতিগুলা আপনার কাছে কি মনে হয় যে যথাযথ হচ্ছে কিনা, বা আসন্ন নির্বাচনকে ঘিরে এটা কতটা কার্যকরী হতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি যতটুকু সময় পেয়ে যতটুকু দেখতে পারি মিডিয়াতে, যে আসন্ন নির্বাচন কমিশন যেভাবে কাজ করছেন, তাদের যে প্রচেষ্টা, এটা লাগাতার থাকতে হবে। এবং আমরা বিগত দিনে যেটা আমাদের সফল হয়নি, সেই সফলতার দিকে নির্বাচন কমিশন আমাদেরকে, জনগণকে যাতে সুস্থভাবে ভোট দিতে পারে সেই একটা পরিবেশ তৈরি করতে পারে, যাতে সেই জন্য তারা আরও মোটিভেটেড হয়ে আরও বেশি করে কাজ করে যাবেন, এগিয়ে যাবেন ভোটের দিকে, যাতে জনগণ সুস্থভাবে একটা ভোট প্রদান করতে পারে। থ্যাংক ইউ ডাক্তার শাহিন নওরোজিকে। আমি এবার চলে যাচ্ছি ইউথ অ্যাক্টিভিস্ট সাব্বির আহমেদ রোহানের কাছে। রোহান, একটা সুষ্ঠু ইলেকশন পরিচালনা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনার মনে হয়? আমি সর্বপ্রথম মনে করি যে আইন শৃঙ্খলা তৎপরতা প্রথম অধিকার। তারপর থেকে বিগত 3 বছর তরুণীরা ভোট দিতে পারে নাই, সো দ্যাটস ওয়াই এখন তরুণরা অনেক আগ্রহী আছে যে কিভাবে ভোট হবে এবং সবাই যাতে ভোট দিতে পারে, এইটাই ইনশিওর যেন হয়ে থাকে। থ্যাংক ইউ রোহান। আমি এবার চলে যাচ্ছি যে আমাদের মধ্যে আছেন রমা রহমান। এগেইন ফিরে আসছি আপনার কাছে। আপনার কি মনে হয় এবার যে গণভোট হতে যাচ্ছে, এটা কতটা কার্যকর হবে, বা গণভোটের ব্যাপারে আপনার মতামতটা আসলে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আবারও আপনাকে। গণভোট বিষয়টি আমার কাছে মনে হচ্ছে কেন জানি সাংঘর্ষিক এই অর্থে বলছি, আমি যে গণভোটের বিপক্ষে তা কিন্তু না, কিন্তু আমাদের এখানে অপশন এসে গেছে 3 থেকে 4টি, তাই তো? এই 4টি অপশনের ভিতরে আমি কোথায় হ্যাঁ করব, কোথায় না করব, তাই না? আমার তো পছন্দ হতে পারে XYZ, এরকমভাবেও হ্যাঁ হতে পারে, আবার ABC নাও হতে পারে, তাই না? এখন আমাকে একটা জায়গায় স্বাধীনতা দিতে হবে। কিছুক্ষণ আগে মনে হয় আমি কথা বলেছি গণতন্ত্রের পক্ষে, তা আমার ভিতরে গণতান্ত্রিক অধিকার যদি না দেওয়া হয়, তাহলে পরে আমি জোরপূর্বক কাকে হ্যাঁ করব, কাকে না। আপনি আসলে বলছেন যে 4টা বিষয়ে এবার গণভোট হচ্ছে, সেখানে কিছু অপশন আছে এমন যে আমি 2টার পক্ষে অথবা আমি 2টা মতামতের বিপক্ষে। তো সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে হ্যাঁ ভোট দিলে 4টাতেই হ্যাঁ ভোট দিতে হচ্ছে, অথবা না ভোট দিলে 4টাতেই দিতে হচ্ছে, না ভোট। সে কারণে আপনি আসলে দ্বিমত পোষণ করছেন। আমি ওখানে সাংঘর্ষিক হচ্ছে বিধায় আমি দ্বিমত পোষণ করছি। সাংঘর্ষিক হচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে? আর কি, এছাড়া আমার কাছে হতে পারে যদি এটাকে কমিয়ে নিয়ে আসা হয়, কিন্তু কমানোর তো কোনো অপশন নাই। রমা রহমানের কাছে আমার কোশ্চেন এবার হচ্ছে যে খুলনা অঞ্চলের জনগণের দুর্ভোগগুলো কি কি বলে আপনার মনে হয়, এবং এই দুর্ভোগগুলো মোকাবেলা করতে আপনার এলাকার নির্বাচনী প্রার্থীর থেকে আপনার কি কি প্রত্যাশা, এটা যদি একটু বলতেন। আচ্ছা, আমি এখানে তাহলে দুটো কোশ্চেন পেলাম, তাই না?
দুটো কোশ্চেন। এটি হচ্ছে খুলনা অঞ্চলের জনগণের দুর্ভোগটা কি, আমি আসলে প্রথমটার উত্তর করি। জি। সেটি হচ্ছে জনগণের দুর্ভোগের সীমা নাই। সীমা নাই এই অর্থে বলবো যে প্রথমত আমরা দেখি যে আমাদের যে হিউম্যান নিডস, যেটা মৌলিক চাহিদা মানুষের, সেটারই অভাব। যেমন খাবারের অভাব, স্বাস্থ্য খাতটা আমাদের একেবারে ভঙ্গুর অবস্থায় আছে, আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ বলতে আমাদের চলাচল ব্যবস্থা খুবই খারাপ, আমাদের পানির অবস্থা, নদীর অবস্থা, তারপরে আমরা ছোটবেলায় যেটা দেখেছি সেটি হচ্ছে পুকুর দেখেছি, আমরা এখন পুকুর দেখি না, চারিদিকে দালান কোঠা উঠে গাছগাছালি সবুজায়নটা আমাদের নাই, আমরা পাখি দেখি না, আমরা প্রকৃতি দেখতে পাই না, আমরা আকাশ দেখতে পাই না, শুধু বাড়ি 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 এরকম দেখি, দালান কোঠার শহর হয়ে গেছে। এখন এই যে খুলনা অঞ্চলের দুর্ভোগের ক্ষেত্রে আমি প্রথমে একটু ব্যাখ্যা করি, সেটি হচ্ছে পানি নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে আমি বলতে পারি আমাদের এখানে কিন্তু চিংড়ি চাষটা হয়। কি কারণে হয়? লবণ পানির কারণে। তো লবণ পানির কারণে আমরা কিন্তু চিংড়ির প্রতি এতটা আকর্ষণ হয়েছে, কারণ আমাদের আমদানি রপ্তানিতে একটা বিশাল ব্যবসা এখানে। এই ব্যবসা করতে যে আমাদের এই এলাকার মানুষজন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কিন্তু খেতে পারে না, চিংড়ি ব্যবসা করছে। অথচ আমাদের এখানে কিন্তু গাছগাছালি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এখানে ধান হচ্ছে না ভালো করে। এখানে আপনি হয়তো কোশ্চেন করতে পারেন যে কেন হচ্ছে না, কারণ ওখানে নোনা পানি আর মিষ্টি পানির একটা ব্যাপার আছে। চিংড়ি চাষটা মূলত হয় নোনা পানিতে, কিন্তু আমরা তো মিষ্টি পানি না হলে আমরা ফল ফলাদিও করতে পারবো না। দেখেন এবছর কত তরমুজ নষ্ট হয়ে গেছে, তরমুজ হতে পারেনি। কি কারণে হতে পারেনি? ওখানে কিন্তু নোনা পানিটা ঢুকে গেছে। এই যে বিরাট সমস্যা, স্বাস্থ্য খাতের যে বিরাট ঝুঁকি, তারপরে সামাজিক যে নিরাপত্তা মানে সোশ্যাল সিকিউরিটিটা আমরা এখানে পাই না, আমরা রাস্তাঘাটে ঠিকমতো চলাচল করতে পারি না, মেয়েরা তো নয়ই, ছেলেরাও। তারপরে স্কুল কলেজের যে ব্যবস্থা আছে, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, আমাদের এখানে কোচিং বাণিজ্য যেটা চলছে, শিক্ষা খাতের যে বাণিজ্যগুলো চলছে, এই যে বাণিজ্য, সব বাণিজ্য বন্ধ করতে গেলে পরে আপনি যখন বলেছেন যে খুলনা অঞ্চলের সমস্যাগুলো কি কি, এখন এই সমস্যাগুলো একে একে আলোচনা করতে গেলে পরে তখন দেখা যাচ্ছে আসলে আমি এক কথায় উত্তর দিতে পারি, সেটা হচ্ছে খুলনা অঞ্চল না, আমাদের দেশটি সমস্যায় ভরপুর। খুলনা তো বটেই, বিভিন্ন ক্ষেত্রে এবং সর্বক্ষেত্রে সমস্যা। থ্যাংক ইউ। আমরা এবার ফিরে যাচ্ছি ইউথ অ্যাক্টিভিস্ট সাবির আহমেদ রোহানের কাছে। রোহানের কাছে আমার জানতে চাওয়া যে খুলনা বিভাগের কয়েকটা জেলা আছে, আমরা জানি যে এটা দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা বলে থাকি আমরা, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা। তো এই এলাকাগুলোতে কি পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা আছে কিনা, এবং এই মেধা বিকাশের ক্ষেত্রে আপনার কি মতামত যে এইগুলো আরো কিভাবে উন্নত হতে পারে? সত্যি করে বলতে গেলে খুলনা শহরের দিকে মানসম্মত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও গ্রাম বা উপকূলীয় অঞ্চল যেমন সাতক্ষীরা, বাগেরহাট, দাকোপ, এসব জায়গায় উন্নত মানের শিক্ষা ব্যবস্থা নেই তুলনামূলক। ওখানে যতটুকুই শিক্ষা ব্যবস্থা আছে অতটুকুই পর্যন্ত সীমাবদ্ধতা, এর বাইরেও যে আরও কিছু শিক্ষা আছে ওখানে সেই রকম সুযোগ সুবিধা নেই। কিন্তু এখন আপাতত সরকার এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান ধীরে ধীরে সেই সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু স্বাভাবিকভাবে বলা যায় যে সবার জন্য যথেষ্ট নয়। এবার আমি চলে যাচ্ছি ডাক্তার শাহিন নওরোজির কাছে। শাহিন নওরোজির কাছে আমি জানতে চাইবো যে আপনি একজন চিকিৎসক, আপনি খুলনা এলাকার জনগণের দুর্ভোগ বলে কোন কোন জায়গাগুলো মনে করেন, এবং সেটাতে আপনার নির্বাচনী প্রতিনিধির কাছে কি কি প্রত্যাশা? আমার কাছে এ যাবৎকালের মধ্যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা খাতে সবসময় সমস্যা ছিল, এখনও আছে, কিন্তু খুলনায় যেটা আমার কাছে মনে হয়েছে হয় সেটা হচ্ছে যে এই দূর দূরান্ত থেকে যখন পেশেন্ট নিয়ে, রোগী নিয়ে হাসপাতালে আসে, তাদের একটা সাময়িক বাসস্থানের দরকার আছে, কারণ তারা একটা লং ট্রিটমেন্ট যখন পায় তখন তাদের থাকার খুবই আমার মনে হয় যে খুবই শোচনীয় একটা অবস্থার মধ্যে দিয়ে তারা যায়। এবং এখানে সরকারি হাসপাতালগুলিতে সাধারণত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এদেরকেই বাধ্যতামূলকভাবে আসতে হয়, সুতরাং তাদের সাময়িক আবাসনের একটা সমস্যা হয়। সুতরাং সাময়িকভাবে আবাসনের একটা ব্যবস্থা থাকলে
হাসপাতালগুলির পাশাপাশি এটা করলে খুবই ভালো হতো। এবং আমাদের যে নির্বাচনী প্রতিনিধি আসছেন তার কাছ থেকে যদি আমরা এ ধরনের একটা অ্যাসুরেন্স পেতাম, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে এটা সবার জন্য, জনসাধারণের জন্য খুবই একটা উপকারে আসতো। এবার আমি একটু যেতে চাই আমাদের ইউথ অ্যাক্টিভিস্ট সাব্বির আহমেদ রোহানের কাছে। রোহানের কাছে আমার কোয়েশ্চেন, আপনি কি আগে ভোট দিয়েছেন, বা এই ভোটকে কেন্দ্র করে অ্যাজ এ ইউথ অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার কি প্রত্যাশা? না, আমি এখনো পর্যন্ত ভোট দিই নাই, তবে এবার আমার প্রত্যাশা খুবই উচিত আছে যে আমি এবার ভোট দেব এবং আমি আমার ভোটের মাধ্যমে আমার মতামত প্রকাশ করতে পারবো। আমি মনে করি ভোট যেন অবাধ, সুস্থ ও নিরাপদ হয়। থ্যাংক ইউ রোহান। এবার আমি চলে যাচ্ছি রমা রহমানের কাছে। রমা রহমানের কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি জানেন যে আমাদের এলাকা উপকূলীয় এলাকা, এখানে লবণাক্ততা, ঘূর্ণিঝড় সহ বেশ কিছু সমস্যা, যার কারণে বাচ্চাদের স্কুল থেকে ঝরে যাওয়া, বাল্যবিবাহ সহ অনেকগুলা সমস্যা আপনি জানেন অলরেডি। সো এই সমস্যাগুলোকে আপনি কিভাবে দেখছেন? নির্বাচনী প্রতিনিধির কাছে আপনি কিভাবে চান যে এই সমস্যাগুলা তারা কিভাবে সমাধান করুক? এই চাওয়া পাওয়াটা কি ধরনের, আপনার মতামত জানতে চান। নির্বাচনী প্রতিনিধির কাছে উপকূলীয় অঞ্চলে অনেক সমস্যা আছে। আপনি যেটি বললেন যে দুটো জায়গার কথা বললেন, সেটা হচ্ছে বাচ্চাদের স্কুল, মানে ঝরে পড়া যে বাচ্চারা আছে, আর বাল্যবিবাহটা কিন্তু শুধু উপকূলীয় জায়গায় না, বাল্যবিবাহটা সব ক্ষেত্রেই হচ্ছে, সব জায়গায় হচ্ছে। কারণ দেশের সার্বিক পরিস্থিতির কারণে, বা আমাদের ওই যে প্রথমেই বলেছিলাম আমি একটি কথা, যে সামাজিক নিরাপত্তা যেখানে নাই, সেখানে কিন্তু মা বাবা মনে করছে যে আমার মেয়েটাকে যত দ্রুত পারি যদি অন্য জায়গায় বিয়েটা দিতে পারি, কোথাও পাত্রস্থ করতে পারি, তাহলে মানে আমি নিরাপদে থাকবো, মেয়েটি নিরাপদে থাকবে। তখন কি করছে, গোপনে তারা বিয়ের কাজটা করে ফেলছে। এই গোপনে অধিকাংশ জায়গায় বিয়েটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমাদের নির্বাচনী প্রতিনিধি এসে, যে প্রার্থী এসে আমাদেরকে যদি এই রকম কোনো সিকিউরিটি দেয়, তাহলে পরে হবে কি যে এই বাল্যবিবাহটা বন্ধ করা যাবে। বাল্যবিবাহ বন্ধ করতে গেলে পরে সেই সব মা বাবাদেরকে শক্ত হতে হবে, মা বাবাদেরকে বোঝাতে হবে যে তোমাদের আর কোনো সমস্যা নাই। আমি প্রথমেই বলেছি নিরাপত্তার কথায়, একটা নিরাপত্তা দিতে পারলে, সমাজে যদি আমাকে নিরাপত্তা দেওয়া হয়, শুধু বাল্যবিবাহ না, স্বাস্থ্য খাতে উন্নতি হবে, পানির খাতে উন্নতি হবে, সব ক্ষেত্রে বাচ্চাদের স্কুলের উন্নতি হবে। স্কুলে একটা বাচ্চা যাবে কি করে? সে তো নিরাপদ না। একটা মেয়ে সুস্থভাবে স্কুলে যেতে পারছে না, সেখানে উত্ত্যক্ত করছে আপনার বাবার বয়সী মানুষ। উপকূলীয় তো আছেই, আমরা সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি মেয়েরা আসলে কোনো ক্রমেই নিরাপদ না। সেক্ষেত্রে আমাদের সেই প্রার্থীকে অনেক অনেক বেশি নিরাপত্তা দিতে হবে। এই রকম কোনো অ্যাসুরেন্স যদি নিয়ে আসে, মূল জায়গাটা হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। থ্যাংক ইউ রমা রহমানকে। আমরা এবার একটু যাই ডাক্তার শাহিন নওরোজির কাছে। ডাক্তার শাহিন নওরোজির কাছে আমি জানতে চাইবো যে খুলনা উপকূলীয় অঞ্চল এবং লবণাক্ততা, এছাড়া এই এলাকার মানুষের স্বাস্থ্য, অ্যাজ এ স্বাস্থ্যকর্মী হিসেবে আপনার কি মনে হয় যে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে, এবং নির্বাচনী প্রার্থীর কাছ থেকে আপনার কি ধরনের প্রত্যাশা যে এই স্বাস্থ্য ঝুঁকি কিভাবে মোকাবেলা করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে আবারও। এখানে স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারটা এভাবেই আসে, যেহেতু আমরা খুলনা অঞ্চল লবণাক্ত, মানে নদী, সাগর, এই লবণাক্ত এরিয়ার ভিতরেই আমাদের বসবাস। তো সেখানে কি হয়, লবণাক্ততা মানে মানুষের শরীরে লবণটাকে বাড়িয়ে দিলে যেটা হয় সেটা হলো যে কি ব্লাড প্রেশার হাই হয়। এটা কিন্তু আমরা চাপাভাবে কেউ জানতে পারি না যে লবণ কি করে মানুষের শরীরে। একজনের ব্লাড প্রেশার নিয়ে রোগী যখন যায় ডাক্তারের কাছে, ডাক্তার তখন বলে তাকে আপনি কাঁচা লবণটা খাবেন না, মানে পাতে এক্সট্রা লবণ খাবেন না, কিন্তু সেটা অটোমেটিক্যালি আমাদের কিন্তু প্রাকৃতিকভাবেই শরীরের মধ্যে সেটা চলে আসছে। এবং উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করছে তারা তো এটা শিকার আরও বেশি। এবং এখানে মহিলাদের জন্য বিশেষ একটা সমস্যা, সেটা হচ্ছে কি তাদের স্যানিটেশন। আর তারা কি করে, মেয়েরা বা মানে মধ্যবয়সী মহিলারা তারা কি করে, তাদের স্যানিটারি ন্যাপকিনের বদলে তারা কাপড়টাকে ওই পানিতে ভিজিয়ে আবারও ব্যবহার করে, এবং যেটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের স্বাস্থ্য খাতে যদি এই জিনিসটার প্রতি নজর দেওয়া হয়, উপকূলীয় অঞ্চলে বিশেষ করে, যে স্যানিটেশন ব্যবস্থা আরও উন্নত করার দরকার আছে। প্লাস মানে এই সচেতনতা মানে জনগণের মধ্যে বৃদ্ধি করার ব্যাপারটা
আমাদের আগামী প্রতিনিধির মাধ্যমে যদি সবার কাছে আমরা পৌঁছাতে পারি, তাহলে আমাদের আরও এই সেক্টরটায় মানে এই দিকটায় উন্নতি হওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে। আমরা একটা সুন্দর জীবন মানে লিড করতে পারবো, ধারণ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ডাক্তার শাহিন নওরোজিকে। এবার আমরা একটু যেতে চাই সাব্বির আহমেদ রোহানের কাছে। রোহান, আসন্ন যে সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এখানে সরকারের কাছে অ্যাজ এ ইউথ অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার কি মনে হয় তরুণদের চাওয়া পাওয়া কি থাকতে পারে? আমরা আগে যেটা দেখেছি, তরুণদের মতামত সেভাবে গ্রহণ করা হতো না, তাদেরকে পিছিয়ে পিছিয়ে রাখতো। কিন্তু আমি বলবো যে দেশের একটি চালিকা শক্তি হচ্ছে তরুণ। তো এবার আমি আসন্ন এই নির্বাচনের মাধ্যমে প্রত্যাশা করছি যে যাতে এবারে সরকার তরুণদের মতামত গ্রহণ করে এবং পরিকল্পনা করে তাদেরকে নিয়ে। এছাড়াও আমাদের দেশে বেকারত্বতা বেড়েই চলেছে দিন দিন। সো আমি চাই যে সেটা এই সমস্যাটা সমাধান করে থাকে, এবং দিন দিন অনেক শহরে দুর্নীতি বেড়েই চলেছে। সো আমি চাই যাতে দুর্নীতিমুক্ত একটি এলাকা বা বাংলাদেশ তৈরি করতে পারি। আপনি একজন ইউথ ভোটার, আসন্ন নির্বাচনে অ্যাজ এ ইউথ ভোটার হিসেবে আপনি আপনার ভোটদানের সক্ষমতাকে ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে ভোট প্রদান করতে চান? আমি মনে করি এবার তরুণরা যে ভোটার হিসেবে অংশগ্রহণ করছে তারা খুবই আত্মবিশ্বাসী, যাতে তারা ভোট প্রদান করতে পারে। আমার মনে হয় যে আমার শহর বা এলাকার ডেভেলপমেন্টে ডেভেলপ করতে সাহায্য করবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন দুর্নীতি দমন করতে সাহায্য করবে, এবং চাকরি সুব্যবস্থা করে দেবে, আমি মনে করব তাকেই আমি প্রার্থী হিসেবে নির্বাচন করব। থ্যাংক ইউ সাব্বির আহমেদ রোহানকে। আমি একটু এবার যেতে চাই ডাক্তার শাহিন নওরোজির কাছে। ডাক্তার শাহিন নওরোজির কাছে আমি জানতে চাই যে এই ক্ষেত্রে আপনার মতামত কী, যে আপনার ভোটদানের সক্ষমতাটাকে আপনি প্রার্থী নির্বাচনে কিভাবে ব্যবহার করতে চান, কোন কোন বিষয়গুলোকে আপনি লক্ষ্য করবেন একজন ডক্টর হিসেবে? ধন্যবাদ আপনাকে। প্রার্থী নির্বাচনের ব্যাপারে আমার প্রথমেই যিনি চিন্তা করবেন যে খুলনার অবকাঠামোকে আরও সুন্দরভাবে কিভাবে সাজিয়ে তোলা যায়, সেই প্রতিশ্রুতি যার ভিতর থেকে আমি পাবো, এবং যার পিছনে কিছু মানে কিছু কর্মকাণ্ড আমরা পিছনে দেখতে পেয়েছি যে হ্যাঁ, তিনি সামাজিক কর্মকাণ্ড মানে উন্নয়নের ক্ষেত্রে তার কিছু অবদান ছিল। এরকম যদি আমি দেখি তাহলে বুঝবো যে হ্যাঁ ছিল, এবং ভবিষ্যতে তেনার করার ইচ্ছা আছে, এবং উনি যোগ্য একটা প্রার্থী হতে চাচ্ছেন, এবং আমাদের কাছ থেকে ভোট চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমি ওইগুলি চিন্তা করব যে আমরা যেহেতু খুলনাতেই থাকি, তা খুলনাতেই প্রার্থী আসবে, খুলনার প্রার্থীই থাকবে। সুতরাং আমরা কিন্তু চিনে যাব যে এই প্রার্থী কেমন হবে, অন্য প্রার্থী কেমন হবে, সেটা কিন্তু আমরা বুঝে যাব। কিন্তু আমাদের মূল চাহিদাটা থাকবে যে খুলনা মানে আলোকিত একটা খুলনা হোক। আমরা আলোকিত খুলনাকে আরও সুসজ্জিত এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটায় যেন আমরা ঠিক থাকতে পারি। আমাদের প্রার্থী যেন সবসময়ের জন্য জনগণের সাথে একত্রিত হয়ে একে অপরের মধ্যে যে একটা মেলবন্ধন তৈরি করে আমাদের খুলনা অঞ্চলকে উন্নয়ন দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের যে নিউজ প্রিন্টটা দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে, আমাদের কল কারখানা, আমাদের খুলনাকে কিন্তু শিল্প এলাকা, শিল্প নগরী বলা হয়। এখন কিন্তু শিল্প নগরী বলে না, কেন? এটা মারা গেছে, এটা মৃত। এই মৃত শিল্প নগরীকে যেন আরও উন্নয়নের দিকে নিয়ে এসে শিল্প কল কারখানার উন্নয়ন করবে, উপকূলীয় অঞ্চলগুলোকে উন্নয়ন করবে, খুলনাকে আরও আলোকিত করবে। এরকমই একজন প্রার্থী যদি আমাদের সামনে চলে আসেন, আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি তেমনই প্রার্থীকে আমরা ভোট দেব এবং সামনে নিয়ে যাব। এরকম একটা প্রার্থী আশা করি। আমরা জানি যে আপনি একজন টিচার, সো অ্যাজ এ টিচার হিসেবে ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চান? আলোকিত বাংলাদেশ চাই। আমরা তো চাই আলোকিত বাংলাদেশ। আমরা সেই যে গান গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমরা চাই এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে যেন কোনো বাইরে থেকে কোনো, ওই যে বলে না একটা কবিতায় আছে যে জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন। সুতরাং আমরা কিন্তু সেই আলোকিত বাংলাদেশ চাই, এখানে যেন বাইরের কোনো ছায়া, কালো ছায়া যেন আমাদের দেশকে আর যেন কলুষিত করতে না পারে। আমরা সুন্দর বাংলাদেশ চাই। আমি আবারও বলবো, আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি। সুন্দর বাংলাদেশ হোক, সুন্দর করে আমরা বাঁচতে চাই, আমাদের শিশুরা সুন্দর প্রকৃতির মাঝে, সবুজের মাঝে বড় হোক, এমনই একটি বাংলাদেশ চাই। ডাক্তার শাহিন নওরোজির কাছে অ্যাজ এ চিকিৎসক হিসেবে আপনিও আমাকে বলেন যে আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি তো ডাক্তার, সেক্ষেত্রে আমি চাইবো যে চিকিৎসায় যেন কেউ কোনো নালিশ আর না করে, অন্ততপক্ষে ভালো একটা চিকিৎসা পায়, মানে সে তার অসুস্থতা থেকে উত্তরণ করে সুস্থ একটা মানুষ ঘরে ফিরে যাক, এবং এইভাবে প্রতিটা যেন মানুষই পায়। মৃত্যু অনিবার্য, এটা আমরা জানি, তারপরেও চাই যে সে একটা সুস্থতা নিয়ে যেন বাসায় ফিরে যেতে পারে, এবং তার জন্য কোনো অভিযোগ না থাকে যে চিকিৎসা খাত আমাদের দুর্বল। আমরা একটা সুস্থ সবল চিকিৎসা খাত চাই। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার শাহিন নওরোজিকে। আমরা এবার চলে যাচ্ছি সাব্বির আহমেদ রোহানের কাছে। রোহান, আপনি তো একজন ইয়াং ভোটার, একজন ইউথ অ্যাক্টিভিস্ট, সো অ্যাজ এ এনার্জেটিক ইউথ অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি ইন ফিউচারে বা ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চান? তরুণ হিসেবে আমি বলতে চাই, এখনকার তরুণরা দেশে বাইরে চলে যেতে চাই, ইউরোপ, আমেরিকা, কারণ ওখানে উন্নত সব কিছু জিনিস। আমিও চাই যাতে আমারও দেশ ইউরোপ, আমেরিকার মতো উন্নত হয় দিন দিন, আর যাতে সবাই দেশের প্রতি ভালোবাসার টানে এখানেই থেকে যায়। থ্যাংক ইউ সাব্বির আহমেদ রোহানকে। ধন্যবাদ সকলকে। সব মিলিয়ে সকলেরই একটাই প্রত্যাশা, আমরা যেতে চাই একটা নিরাপদ বাংলাদেশে, এবং জনগণের অধিকার যেন তারা নিশ্চিতভাবে বুঝে পায়। উপকূলীয় অঞ্চলের মানুষের যে সমস্যাগুলো আছে, আগামী নির্বাচনের যারা প্রার্থী আছেন তাদের থেকে এটা আমরা নিশ্চিত হতে চাই। সেই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।